এই ভিডিওটিতে আমি ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও তার উত্তর নিয়ে হাজির হয়েছি। আজকের এই প্রশ্নপত্রটিতে বলা প্রত্যেকটি প্রশ্ন তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের প্রথম সেমিস্টারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞানের প্রথম সেমিস্টারের পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আর তোমরা যারা এখনও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত হওনি তাদের উদ্দেশ্যে আমি বলে রাখছি, ডেসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে। ডেসক্রিপশন বক্সের লিঙ্কে অথবা ফার্স্ট কমেন্টের লিঙ্কে ক্লিক করে তোমরা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত হয়ে যেও। কেননা 2026 সালে যখন তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তখন তোমরা এই চ্যানেল থেকে কিন্তু প্রত্যেকটি সাজেশনের পিডিএফ ফাইল, এছাড়াও যখন ক্লাস 11-এর দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা দেবে প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্বপূর্ণ সাজেশনগুলি কিন্তু ওই চ্যানেলে পেয়ে যাবে। তাই বারবার বলছি, অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথেও যুক্ত হয়ে যেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে। এরপরে দেখে নেব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো কি বলা হয়েছে দেখে নাও। সঠিক উত্তরটি নির্বাচন করো। অর্থাৎ তোমরা প্রত্যেকে জানো রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় 40টি এমসিকিউ প্রশ্ন আসবে, প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে 40 নম্বর। তো দেখে নাও একের দাগে রাষ্ট্রবিজ্ঞানের জনক হলেন, উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি অর্থাৎ এরিস্টটল। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালোভাবে রেডি করবে। এরপরে 2, রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়েই বলেছেন, ক্ষয়ের দাগের অপশনটি অর্থাৎ গার্নার। 3, রাষ্ট্রবিজ্ঞান কোন বিজ্ঞানের শাখা? তো এর উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ সামাজিক বিজ্ঞানের শাখা। এরপর 4-এর দাগে পলিটিক্স গ্রন্থের রচয়িতার নাম কি? উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি অর্থাৎ এরিস্টটল। এরপরে 5, সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের রচয়িতা কে? উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি অর্থাৎ রুশো। এরপরে দেখে নেব 6-এর দাগের প্রশ্নটি, কিন্তু তার আগে জানিয়ে রাখি এই প্রশ্নপত্রে বলা প্রত্যেকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। আমি আশা রাখছি এখান থেকে তুমি রাষ্ট্রবিজ্ঞানের প্রথম সেমিস্টারের পরীক্ষায় অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। তাই তোমরা যারা চাও এই রকম আরও অন্যান্য গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যাক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। কেননা তোমাদের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা থেকেও আমাদের এই চ্যানেল থেকে তোমরা অনেক উপকার পাবে। তাই বারবার বলছি, এরপরে তোমাদের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা এবং 2026 সালে তোমরা যাতে উচ্চ মাধ্যমিকেও ভালো রেজাল্ট করতে পারো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এরপরে 6-এর দাগে দুনিয়ার মজদুর এক হও উক্তিটি করেছেন ড্যাশ। তো এর উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি অর্থাৎ কার্ল মার্কস। এরপরে 7-এর দাগে রাষ্ট্রের সর্বাপেক্ষা গ্রহণযোগ্য সংজ্ঞা কে প্রদান করেছেন? তো এর উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি অর্থাৎ গার্নার। এরপরে 8, রিপাবলিক গ্রন্থের রচয়িতা? উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি অর্থাৎ প্লেটো। প্রত্যেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ, কেউ বাদ দেবে না এই প্রশ্নগুলি। কেননা প্রত্যেকটি প্রশ্ন বিভিন্ন বই থেকে খুঁজে খুঁজে তৈরি করা হয়েছে, তোমরা এখান থেকে প্রশ্ন কমন পেতে বাধ্য। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে তাই এরপরের সেমিস্টারগুলিতেও যাতে তোমাদের পরীক্ষা ভালো হয় তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এরপরে 9-এর দাগে রাষ্ট্র শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? তোর উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ মেকিয়াভেলি। এরপরে 10-এর দাগে ভারতে বিদ্যমান? তো উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি অর্থাৎ এক নাগরিকত্ব। এরপরে 11-এর দাগে ভারতের সংবিধানের কত নম্বর ধারাসমূহে ভারতীয় নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে? উত্তর কয়ের দাগের অপশনটি অর্থাৎ 5 থেকে 11 নম্বর ধারায়। এরপরে দেখে নেব 12-এর দাগে দ্বৈত নাগরিকত্ব কোন দেশে দেখা যায়? উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে। এরপরে 13-এর দাগে একটি রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হলো? উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি অর্থাৎ নাগরিক। এরপরে দেখে নেব 13-এর দাগের প্রশ্ন 14-এর দাগের প্রশ্নটি। তার আগে আবারও বলে রাখছি, তোমরা যারা মনে করছো 2026 সালের পরীক্ষাতেও উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করবে
তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কেন এই চ্যানেল থেকে তোমরা কিন্তু পরেও অনেক উপকার পেতে চলেছ। এরপরে 14 দাগের নাগরিকতা অর্জনের দুটি পদ্ধতি হলো, তো উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ স্বাভাবিক বা জন্মসূত্রে পাওয়া এবং কৃত্রিম উপায়ে অর্থাৎ অনুমোদনের দ্বারা। এরপরে 15 দাগে কি আছে, সিকিম কোন পদ্ধতিতে ভারতভুক্ত হয়েছিল, উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি, অর্থাৎ সমষ্টিগত নাগরিকত্বের মাধ্যমে। এরপরে 16 দাগে জন্মসূত্রে অর্জন করাই হলো নাগরিকত্ব অর্জনের ড্যাশ পদ্ধতি, উত্তর কোয়ের দাগের অপশনটি, অর্থাৎ স্বাভাবিক পদ্ধতি। এরপরে দেখে নেব 17 দাগে পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান যে গণতান্ত্রিক দেশে লক্ষ্য করা যায়, উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি, অর্থাৎ ভারতের সংবিধানে। এরপরে 18 দাগে সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধানে একটি করে উদাহরণ হলো, উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি, অর্থাৎ গ্রেট ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্র। এরপরে 19 দাগে এমন একটি দেশ যেখানে অলিখিত সংবিধান রয়েছে, উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ সুইডেন। এমন একটি দেশ যেখানে অলিখিত সংবিধান রয়েছে, উত্তর হয়ে যাবে সুইডেন। এরপরে 20 দাগে লিখিত ও অলিখিত সংবিধানের দুটি পার্থক্য হলো, উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি, অর্থাৎ অনমনীয়, নমনীয় এবং বিচার বিভাগের প্রাধান্য ও আইন বিভাগের প্রাধান্য। এরপরে দেখে নেব 21 দাগে। তার আগে বলে রাখছি, কোনোভাবে প্রশ্নপত্রে বলা প্রশ্নগুলি তোমরা বাদ দেবে না। এখান থেকে তোমরা যারা কিছুই পড়োনি সারা বছরও যদি প্রশ্নগুলি রেডি করে রাখতে পারো, আমার মনে হয় অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। তাই তোমরা যারা তোমাদের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা এবং প্রথম যখন 2026 সালে তোমাদের জীবনের সবথেকে বড় পরীক্ষা উচ্চ মাধ্যমিক দেবে, তখনও বারবার বলছি এই চ্যানেল থেকে তোমরা অনেক উপকার পাবে। হয়তো ভিডিওতে একটু বেশি কথা বলছি, কিন্তু তোমাদের স্বার্থে, তোমাদের বোঝানোর জন্যই বলছি। তাই অবশ্যই তোমরা যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। আর হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত না হয়ে থাকলে ডেসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে। অবশ্যই লিঙ্কে ক্লিক করে তোমরা ফলো করে দেবে, তাহলেই কিন্তু আমাদের গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবে। এরপরে 21 দাগে রাষ্ট্রের দর্পণ বলা হয়, উত্তর হয়ে যাবে 21 দাগে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ সংবিধানকে। এরপরে 22 দাগে সংবিধান হলো রাষ্ট্রের চরম কর্তৃত্বের শৃঙ্খলাবদ্ধকরণ, একথা বলেছেন, উত্তর ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ এরিস্টটল। এরপরে 23 দাগে গণপরিষদে খসড়া কমিটির সভাপতি কে ছিলেন, উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি, অর্থাৎ ডক্টর বি.আর. আম্বেদকর। এরপর দেখে নেব 24 দাগে ভারতের সংবিধান কবে কার্যকরী হয়, উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি, অর্থাৎ 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি। এরপরে দেখে নেব 25 দাগে গণপরিষদের প্রধান কাজ কী ছিল, উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি, অর্থাৎ ভারতীয় সংবিধান রচনা করা। বারবার বলছি প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ, তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে এইরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর এই প্রশ্নপত্রটিতে মাত্র 40টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। শুধু এই প্রশ্নগুলো পড়লে প্রত্যেকটা কমন পাবে এমনটা না। তোমরা যারা মনে করছো যে রাষ্ট্রবিজ্ঞানের 40টা প্রশ্নই কমন পেতে, তাদের উদ্দেশ্যে আমি ডেসক্রিপশন বক্সে 2টো MCQ প্রশ্নের ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো। তোমরা অবশ্যই সেখান থেকে 2টো ভিডিও দেখে নিয়ে প্রায় যদি 200টার মতো প্রশ্ন পড়ে রাখতে পারো, তোমার রেজাল্ট ভালো হতে বাধ্য। তাই তোমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে অবশ্যই 2টো ভিডিওই দেখে নিও MCQ প্রশ্নের। এরপরে 26 দাগে ভারতের গণপরিষদের সভাপতি ছিলেন, উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি, অর্থাৎ ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এরপরে 27 দাগে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত হয়েছিল, উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি, অর্থাৎ 42তম সংশোধনে। এরপরে হয়ে যাবে 28 দাগে গণপরিষদ কর্তৃক ভারতের সংবিধান কবে গৃহীত হয়েছিল, উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি, অর্থাৎ 1949 খ্রিস্টাব্দের 26শে নভেম্বর। এরপরে 29 দাগে ডক্টর রাজেন্দ্র প্রসাদ কাকে ভারতীয় সংবিধানের জনক বলে আখ্যায়িত করেন, উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি, অর্থাৎ ডক্টর বি.আর. আম্বেদকরকে। 30 দাগে গণপরিষদ গঠিত হয়েছিল ড্যাশ জন সদস্য নিয়ে, উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ 389 জন সদস্য নিয়ে। এরপর 31 দাগে সংসদীয় ব্যবস্থায় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে,
উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশানটি অর্থাৎ আইনসভার কাছে। এরপরে 32-এর দাগে বর্তমানে শিক্ষা বিষয়টি কোন তালিকায় অন্তর্ভুক্ত? উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশানটি অর্থাৎ যুগ্ম তালিকাভুক্ত। এরপর 33-এর দাগে ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে? উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশানটি অর্থাৎ তৃতীয়। এরপরে 34-এর দাগে ভারতীয় সংবিধানে শিক্ষার অধিকার হলো? উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশানটি অর্থাৎ ভারতীয় সংবিধানে শিক্ষার অধিকার হলো, তো উত্তর হয়ে যাবে বারবার বলছি খয়ের দাগের অপশানটি অর্থাৎ মৌলিক অধিকার। এরপরে 35-এর দাগে ভারতীয় সংবিধানে উল্লেখিত ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারের সংখ্যা হলো, তো এর উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশানটি অর্থাৎ 6টি। এরপরে 36-এর দাগে কি আছে দেখে নাও। আম্বেদকর ভারতীয় সংবিধানের কোন ধারাটিকে সংবিধানের আত্মা ও প্রাণ বলেছেন? উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশানটি অর্থাৎ 32 নম্বর ধারাকে। এরপরে 37-এর দাগে ভারতের সংবিধানের উল্লেখিত ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যের সংখ্যা হলো, উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশানটি অর্থাৎ 11টি। 38-এর দাগে ভারতের দলত্যাগ নিরোধক আইন পাশ হয়, উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশানটি অর্থাৎ 1985 সালে। এরপরেই দেখে নেব 39-এর দাগে কি আছে। সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার বলতে কী বোঝো? তো এর উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশানটি অর্থাৎ সকলের ভোটাধিকারকে। এরপরে 40-এর দাগে অর্থাৎ সবার শেষের প্রশ্ন, বিধানসভা ও লোকসভার নির্বাচনে প্রার্থীদের বয়স কমপক্ষে দেশ হওয়া উচিত? তো উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশানটি অর্থাৎ 25 বছর। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে যে 40টি এমসিকিউ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম, এখানকার প্রত্যেকটা প্রশ্ন তোমার যদি পড়া থাকে আমি আশা রাখছি অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। কিন্তু তোমরা যারা মনে করছো যে রাষ্ট্রবিজ্ঞানের 40টার মধ্যে 40টাই কমন পাবে, তাদের উদ্দেশ্যে আমি অলরেডি দুটো ভিডিও চ্যানেলে আপলোড করে রেখেছি। পার্ট 1 পার্ট 2 দুটো ভিডিও মিলিয়ে 200টা এমসিকিউ প্রশ্ন আছে। তো রাষ্ট্রবিজ্ঞান বিষয় থেকে তোমার যদি এই 200টা এমসিকিউ প্রশ্ন ভালোভাবে পড়া থাকে, তোমাদের প্রথম সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা ভালো হতে বাধ্য। তাই বারবার বলছি, তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞানের 40টার মধ্যে 40টাই কমন পেতে চাও তারা ডেসক্রিপশন বক্সে দুটো ভিডিও পেয়ে যাবে, পার্ট 1 পার্ট 2 দুটো ভিডিও মিলিয়ে 200টা প্রশ্ন পড়ে যাও, তোমার পরীক্ষার রেজাল্ট ভালো হতে বাধ্য। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আশা রাখছি তোমরা একটু হলেও উপকৃত হয়েছ। ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এবং তোমরা যদি এখনও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত না হও তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেরও লিঙ্ক পেয়ে যাবে। অবশ্যই তোমরা গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে যেও, কেননা যখন তোমরা 2026 সালে উচ্চ মাধ্যমিক দেবে কিংবা দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা যখন তোমাদের শুরু হবে তখন এই চ্যানেলগুলি থেকে তোমরা অনেক উপকার পাবে। তাই বারবার বলছি, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত না হয়ে থাকলে অবশ্যই তোমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্কে অথবা কমেন্ট বক্সে লিঙ্কে প্রথম কমেন্টের লিঙ্কে তোমরা ক্লিক করে আমাদের গ্রুপের সাথে যুক্ত হয়ে যেও। তো আজকে পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।